প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ আরও ৭টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং সোমবার জানিয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। এর আগে রবিবার প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তবে বৈঠক হলেও সংস্কার ও জাতীয় নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা কাটেনি। এসব নিয়ে নিজেদের আগের অবস্থানই তুলে ধরেছে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি। তবে প্রধান উপদেষ্টা বলছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। ধারাবাহিক এই সংলাপকে আসন্ন নির্বাচনের প্রতিশ্রুতির গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ ও বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা প্রশ্নে হাইকোর্টের রায় আজ। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এর রায় ঘোষণা করার কথা রয়েছে। সংবিধানের ১১৬ অনুচ্ছেদ এবং ১১৭ সালের জুডিশিয়াল সার্ভিস বিধিমালার বৈধতা চ্যালেঞ্জ করে এবং বিচার বিভাগীয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা চেয়ে গত বছরের ২৫ আগস্ট সুপ্রিম কোর্টের ৭ আইনজীবী রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত বছরের ২৭ অক্টোবর রুল দেন। রুলে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ এবং ত্রু সংক্রান্ত ২০১৭ সালে জুডিশিয়াল সার্ভিস বিধিমালা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে প্রধান বিচার বিভাগীয় পৃথক সচিবালয় কেন প্রতিষ্ঠা করা হবে না তাও জানতে চাওয়া হয় রুলে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেছেন আইন শৃঙ্খলা উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। সকাল ৮:৩০টায় পরিদর্শন করেন তারা। এ সময় তাদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছিলেন। পরে আইন উপদেষ্টা জানান, জুলাই গণহত্যার বিচার দ্রুত করতে ট্রাইব্যুনাল ৩ গঠন করতে হবে। সেকেন্ড ট্রাইব্যুনাল অলরেডি কাজ করছে ৩ শেডে। এটা আগামীকাল থেকেই আর কয়েকদিনের মধ্যে মূল ভবনে চলে আসবে। আমরা বিচার কার্যে যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং এটা যে শুধুমাত্র আইন মন্ত্রণালয় না, আপনি গৃহায়ন পূর্ত মন্ত্রণালয় বলেন বা অন্যান্য সংশ্লিষ্ট যত সরকারি প্রতিষ্ঠান আছে সবাই যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, আজকে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা প্রমাণিত হলো। তো আমরা এমনকি এটাও চিন্তা করছি, আমরা এখন ৩ শেডটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত ৩ও করতে পারি। যদি আমরা ৩ করতে পারি তাহলে আমরা অন্যান্য যে আন্তর্জাতিক অপরাধ আছে, যেমন গুম বা অন্য ধরনের যে আন্তর্জাতিক অপরাধ, সেই সমস্ত অপরাধের বিচার কার্য দ্রুততর করতে পারি। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে ১১তম দিনের মতো সাক্ষ্য গ্রহণ হবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। এই মামলায় এখন পর্যন্ত ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের জবানবন্দিতে গত বছরের জুলাই আগস্ট আন্দোলনে দেশজুড়ে হত্যাযজ্ঞ চালানোর বিভৎস বর্ণনা উঠে এসেছে। আর এসবের জন্য দায়ী করে শেখ হাসিনা, কামাল সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা। ট্রাইব্যুনালে আজ জবানবন্দি দেবেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা এখন জমজমাট। জোটবদ্ধ ও স্বতন্ত্র প্রার্থীরা মাঠে নেমে যাচ্ছেন দুয়ারে দুয়ারে, চাইছেন ভোট, দিচ্ছেন প্রতিশ্রুতি। পুরুষদের পাশাপাশি পিছিয়ে নেই নারীরাও। তবে প্রচারণায় সাইবার বুলিং সহ নানা প্রতিবন্ধকতার অভিযোগ তুলেছেন নারী প্রার্থীরা। আশুলিয়া প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। দীর্ঘ ৩৩ বছর পর গত ২৯ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৯ জন প্রার্থী।
চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই চলছে জাকসু ও হল সংসদ নির্বাচনের প্রাণবন্ত প্রচারণা। ছাত্রদল, ছাত্র শিবির সহ সমন্বিত শিক্ষার্থী জোট, শিক্ষার্থী ঐক্য ফোরাম, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন ও বামপন্থী প্যানেলের প্রার্থীরা সহ সকলেই ভোট চেয়ে প্রচারণায় নেমেছে। দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর। এই নির্বাচনকে ঘিরে আমাদের সকলের মাঝেই একটি আলাদা প্রত্যাশা আছে। আমাদের অফিসিয়াল নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু হয়েছে। আমরা বিভিন্ন বিভাগ এবং আবাসিক হলগুলোতে শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। প্রার্থীরাই না, যাতে ভোটাররাও অংশগ্রহণ করে এবং এই নির্বাচনটাকে উপভোগ করে, এটাই মূল কথা। পুরুষদের পাশাপাশি নারীরাও সমানভাবে অংশ নিচ্ছে প্রচারণায়। তবে সাইবার বুলিং সহ কিছু প্রতিবন্ধকতার অভিযোগ তুলেছেন নারী প্রার্থীরা। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটছে না এখানে। আমরা আশাবাদী যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন আমাদেরকে প্রশাসন উপহার দিতে পারবে। প্রত্যেকটা স্টুডেন্টদেরই আমাদের প্রচারণায় খুব ভালোভাবে সাড়া দিচ্ছেন, তারা আমাদের প্রচারণাকে স্বাগতম জানাচ্ছেন। ভবিষ্যতে শুধু জাকসু না, জাকসু, ডাকসু, রাকসু বা যে কোনো নির্বাচনে আর কেউ নারীকে শীর্ষ পদে দিতে ভয় পাবে না। আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। এবার মোট ভোটার ১১,৯১৯ জন, এর মধ্যে ছাত্র ৬,১০২ জন আর ছাত্রী ৫,৮১৭ জন। আপনাদের সদয় অবগত করছি যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের জন্য ১৭৯ জন প্রার্থীর মনোনয়নপত্র চূড়ান্তকরণ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আনন্দ, উচ্ছ্বাস আর গণতান্ত্রিক চর্চার আবহে এগিয়ে যাচ্ছে জাকসু নির্বাচন। ভোটারদের ভোটেই নির্বাচিত হবে যোগ্য প্রার্থী, এমন প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। লালমনিরহাটে দফায় দফায় বন্যায় ক্ষতি হয়েছে তিস্তাপাড়ের কৃষকদের। বন্যায় ভেসে গেছে আমন ক্ষেত। দুশ্চিন্তায় পড়েছেন তিস্তাপাড়ের হাজারো কৃষক। এছাড়াও পানির নিচে তলিয়ে নষ্ট হয়ে গেছে শাকসবজির ক্ষেত। লালমনিরহাট কৃষি অধিদপ্তর তথ্য মতে ৪৫০ হেক্টর জমির রোপণকৃত আমন ধানের ক্ষেত ডুবে গেছে। প্রতিনিধি মাহফুজ সাজুর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বর্ষা আসে নিয়ম করে, আসে হরকা বানো। এবার সেই বানের পানিতেই ডুবে নষ্ট হচ্ছে যত্ন করে বোনা আমন ধানের চারা। তিস্তার তীরবর্তী কৃষকদের কপালে তাই দুশ্চিন্তার ভাঁজ। শত শত হেক্টর জমিতে চলতি আমন মৌসুমে ধানের চারা রোপণ করেছিলেন চাষিরা। তবে চোখ জোড়ানো সেই ফসলের ক্ষেত এখন তাদের স্বপ্নের মতো। এবারকার বন্যা অনেক প্রচুর ক্ষতি হয়ে গেছে। পাটানির জাগাইছে, যাক মনে করো বন্যার কারণে ভাসি গিয়েছে, তাও মাইছে ধরতে পারে নাই। কৃষক ওই কোষ্টার আটির জন্য কৃষক বসে বসে কান্দিছে। এবার গেছি ১৪-১৫ জন, তার মধ্যে 2 জন আছে, সবগুলা পানিতে গেছে, ঢালান পড়ে গেছে। এত ক্ষয়ক্ষতির পরেও থামেনি তিস্তাপাড়ের মানুষের সংগ্রাম। শ্রমের ফসল ঘরে তোলার আশায় কেউ কেউ করছে নতুন করে চারা রোপণ। তাতেও শঙ্কা কাটছে না নানা বিপত্তিতে। দেখেন ওই 4 দিন মাটি আবাদ করলে না হলেও আমি ওখানে নিম্ন ৬-৭ মাস এখানে খাইতে পারতাম। বন্যাটা না হলে আমি চেষ্টা করতাম যে কিছু ফসল পাইতাম, ওই ফসল দিয়ে আমি কিছু করতে পারতাম। তো এখন তো আর সম্ভব না। এখন জমি আছে, এখন না করি তো উপায় নাই। আমরা কৃষক, এখন আমাদের তো এটা আবাদ করাই লাগবে। এখন তো লাস্ট মৌসুম পড়ে গেছে, এখন তো ওয়া লাগে, আর কোনো কাম হবে না। কৃষি বিভাগ বলছে কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে তালিকা করে পাঠানো হয়েছে অধিদপ্তরে। বরাদ্দ সাপেক্ষেও বিতরণ করা হবে প্রণোদনা। 15 হেক্টর আমার জমি পানির নিচে তলায় গিয়েছিল। অলরেডি আমরা কিছু তালিকা করেছি। আমাদের এই যে আগাম শাকসবজি বা যাদের যদি আমাদের কোনো এই মাসকলাই চাষের যে জমি হয়তো তারা আগাম কোনো শাকসবজি করতে যাবে, সেক্ষেত্রে আমাদের এই লোকগুলো আমাদের অগ্রাধিকার পাবে। অস্বাভাবিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, ক্ষতি কাটিয়ে উঠতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে কর্তৃপক্ষ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। রাজধানীর সঙ্গে চট্টগ্রামকে সরাসরি যুক্ত করার লক্ষ্যে সাময়িক স্থগিতকৃত উপপ্রকল্প ৬ এর অধীনে পুনরায় নারায়ণগঞ্জ লাকসামকট রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। বর্তমানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ২৪ নম্বর ও ২৫ নম্বর ওয়ার্ডের ঘন বসতিপূর্ণ এলাকা সহ বেশ কিছু এলাকায় চলছে প্রাথমিক সমীক্ষার কাজ। বাসিন্দারা বলছেন, আবাসিক এলাকার উপর দিয়ে রেলপথ নির্মাণ করা হলে পরিবেশের উপর পড়বে বিরূপ প্রভাব। প্রতিনিধি আব্দুল আল মামুনের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ঢাকা চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমাতে নারায়ণগঞ্জ থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত ৮১ কিলোমিটার কর্ড লাইন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ। এর আগে আরও কয়েকবার প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েও স্থগিত করা হয়।
বর্তমানে 4টি সম্ভাব্য পথ নির্ধারণ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 24 ও 25 নং ওয়ার্ডের দেউলি চৌরাপাড়া এলাকা দিয়ে কর্ড লাইন স্থাপনের পরিকল্পনা চলছে। এই এলাকাটি প্রায় 500 বছরের প্রাচীন ঘনবসতিপূর্ণ এলাকা। স্থানীয়রা বলছেন, এই এলাকা দিয়ে রেলের কর্ড লাইন নির্মাণ করা হলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন বাসিন্দারা। কেন আমাদেরকে খামাখা কষ্ট দিচ্ছেন? এই এলাকার মানুষগুলি রাত্রে ঘুমাইতে পারে না, একটা টেনশন, ঠিক মতন খাওয়া দাওয়া করে না। মানুষের জানমাল যাতে কোনো ক্ষতি না হয় এমন প্রকল্পে সর্বশ্রেণীর মানুষের কল্যাণে যাতে এই প্রকল্প যাতে বাস্তবায়ন হয়। রেলের এই প্রস্তাবের প্রতিবাদে সম্প্রতি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। জনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে ফাঁকা জায়গা দিয়ে কর্ড লাইন নির্মাণের দাবি তাদের। আমি চাই বিল আছে, জমিন আছে, খাল আছে, ওইগুলিকে আপনারা উন্নয়ন করেন। তারা যেন আমাদের বাপদাদার বিটাবাটি না নেয়, তারা অন্য জায়গাটা নেক, এটা আমার সরকারের কাছে বিশেষ অনুরোধ। সার্ভে কাজে অংশ নেওয়া কর্মকর্তারা বলছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য এখন চলছে প্রাথমিক সমীক্ষার কাজ। ইতোমধ্যে সম্ভাব্য 3টি লাইনে সমীক্ষা চালানো হয়েছে। যদি এটা বাস্তবায়ন হয়, সরকার সিদ্ধান্ত নেবে এই যে লাইনগুলো সম্ভবত যাচাই হয়েছে সেটার মধ্যে কোনটা থেকে কম ক্ষতি করে কম ক্ষতিপূরণ দিয়ে সরকার প্রকল্প বাস্তবায়ন করবে, এটাই। অতএব জনগণকে আমি বলবো সরকারের কাজে অবশ্যই সহযোগিতা করবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান রেলের এই কর্মকর্তা। এই প্রকল্প যদি হয় তাহলে সেখানে এডিবি ফান্ড দিতে আগ্রহ প্রকাশ করছে। ট্রানজ্যাকশন প্রাইস যেটা আমরা বলছি সেটা কম হয়, তাহলে ট্রানজ্যাকশন প্রাইস পূরণ হতে যেটা লাগবে সেই টাকাটা প্রকল্প থেকে দিতে হবে আর কি। এটা এডিবির পলিসির কথা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। কসবা উপজেলার বুক চিরে প্রভাবিত বিজনা নদী আর জিয়া খালটি দীর্ঘদিন পানির অভাবে অনেকটাই মৃতপ্রায় ছিল। তবে সরকারের উদ্যোগে শুরু হয় খনন কাজ ও সম্প্রতি সফলভাবে শেষ হওয়ার সুফল পাচ্ছে এলাকার মানুষ। খননের পাশাপাশি রক্ষণাবেক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের উদ্যোগে নেয়ার কথা জানিয়েছেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রতিনিধি আলমগীর হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আফজাল হোসেন। দীর্ঘদিন ধরে পানির অভাবে মৃতপ্রায় ছিল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বুক চিরে প্রবাহিত বিজনা নদী ও জিয়া খাল। অবৈধ দখল আর পলি পড়ে খালটির পানি প্রবাহ বন্ধ হয়ে যায়, ফলে এলাকার কৃষি, পরিবেশ এবং জলবদ্ধতার সমস্যার মুখে পড়ে সাধারণ মানুষ। অবশেষে সরকারি উদ্যোগে শুরু হয় খনন কাজ, যা সফলভাবে শেষ হয়েছে। এবারে যে বৃষ্টি হয়েছে, এই পানি এই খাল যদি খনন না করতো তাহলে এদিকে আমরা এদিকে বন্যা হইতো। আগে মনে করেন পানি একটু করার বাজার ময়লার পানি একটু সমস্যাটা আছে। এখন তো ইনশাল্লাহ মানুষের মাছ টাছ কদিন ধরে মারতে পারবো। গ্রামের যে পানি নিষ্কাশন ব্যবস্থাটা এটা অনেক সুন্দর হয়েছে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে এবং জলবদ্ধতা নিরসনে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়। কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা খুবই খুশি এই খাল খননের ফলে। আর আমরা পরবর্তীতে এই খালের দুই পাশের সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করব। বিশেষ করে যদি বৃক্ষরোপণ, তাহলে চারা রোপণ করতে পারি, সেই বিষয়টা আমাদের মাথায় আছে। খননের পাশাপাশি ভবিষ্যতে খালটির পাশে হাঁটার পথ এবং সবুজ বনায়নের পরিকল্পনাও রয়েছে। বিজনা নদী ও জিয়া খালের পানি কসবাবাসীর জীবনে যেন এক নতুন সকালের সূচনা করেছে। আফজাল হোসেন, মাই টিভি। এবারে গ্রাম বাংলার খবর। জাতীয় নির্বাচনের ট্রেনে উঠে গেছে, এখন আর নামার সুযোগ নেই। দেশের ৯৫% মানুষ নির্বাচন চায়, কাজেই নির্বাচন হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু। রবিবার সিলেটের রেজিস্ট্রারি মাঠে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট মহানগর ও বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদির সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার এনামুল হক চৌধুরী ও আরিফুল হক চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন,
ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। এমন কোনো শক্তি নেই যে নির্বাচন বন্ধ করতে পারে। বাংলাদেশের মাটিতে আর কোনো ষড়যন্ত্র হতে দেয়া যাবে না। বাংলাদেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দেবে। তিনি সোমবার বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খুলনা মহানগর ও জেলা কমিটির ৬ দিন ব্যাপী কর্মসূচির প্রথম দিনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল, বিশেষ সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। নির্বাচনকে কেন্দ্র করে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে পানি ঘোলা করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীরা প্রস্তুত। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশে সম্প্রীতি, মানবাধিকার, আইন শাসনের প্রতিষ্ঠা সহ সমৃদ্ধি ও নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপির নেতাকর্মীরা প্রতিশ্রুতিবদ্ধ বলেন আসাদুল হাবিব দুলু। মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঢাকা রংপুর মহাসড়ক পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাপায় মরিয়ম বেগম নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার বিকেল ৫টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল ৩টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভা পান্তাপাড়া এলাকায় ঢাকা রংপুর মহাসড়ক পারাপারের সময় ঢাকা থেকে রংপুরগামী সটিবাড়ি এক্সপ্রেস বাসের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মরিয়ম বেগম নিহত হন। পরে বাসটি গোবিন্দগঞ্জ পৌর শহরে যানজটে আটকা পড়লে বাসের চালক শফিকুল ইসলামকে আটক করে পুলিশের সোপর্দে করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটিকে ভাঙচুর চালায় এবং ৩ ঘণ্টা ব্যাপী ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে। শরীয়তপুর জেলায় নড়িয়া পৌরসভার দক্ষিণ লুংসিং গ্রামের সাবেক সেনা সদস্য আসলাম ছৈয়ালের পরিবারের উপর হুমকি ধামকির ভয়ভীতি প্রদর্শন ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। ভুক্তভোগী ওই সাবেক সেনা সদস্য বাদী হয়ে নড়িয়া থানার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। হামলায় ঘটনার পরে অভিযুক্ত ইব্রাহিম পলাতক রয়েছে। ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। আমরা নিরাপত্তাহীন, আমাকে কোনো জানার আমরা থাকি স্বামী স্ত্রী 2 জন, আমার পুতের বউ, আমরা 3 জন নিরহ মানুষ। আমরা কিছুদিন পর পরে আইসা আমাদের সাথে প্রভাব খাড়া হুমকি দামকি। নওগাঁর মহাদেবপুরে পুকুরে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার সফাপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত 2 শিশু হল বিনোদপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে আরাফাত ও সিরাজুল রহমানের ছেলে নাইম। মহাদেবপুর থানার ওসি শাহিন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চাঁদপুরের নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনের শুরুতে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। এরপর কোরআন খতম, দোয়া আয়োজন, আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা আয়োজন করা হয় দিনটি উপলক্ষে। দীর্ঘ ১৭ বছর পর উন্মুক্ত পরিবেশে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে উৎসবের আমেজ তৈরি হয় জেলা শহর জুড়ে। এতে দলটির হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসব কর্মসূচির নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, আজকের বিএনপির শুধু আনন্দের দিন নয়, আজকের অঙ্গীকার করার দিন। তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, সেই ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে, যার মাধ্যমে দেশ গড়ার লক্ষ্য নিয়ে আগামী নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসবে। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সোমবার বিকেলে রাজশাহী নগরীর বাটার মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভা শেষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে মঙ্গলবার বিকেল ৪:৩০টায় জেলা বিএনপির আয়োজনে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দুপুরের পর থেকেই সদর উপজেলা বিএনপি ইউনিয়ন ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের হৃদয় তরুয়া চত্বরে সমাবেত হয়। পরে সেখান থেকে এক বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পটুয়াখালী নদী বন্দরের সামনে গিয়ে শেষ হয়। শরীয়তপুরে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদারের নেতৃত্বে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পরে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা বাবুল খান, খলিলুর রহমান খান, জেলা যুবদলের সাবেক সভাপতি ইজাজুল ইসলাম মামুন, যুবদল নেতা লিয়াকত হোসেন খান, শামীম সর্দার, মোহাম্মদ নজরুল হুদা, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান ব্যাপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিন রহমান আমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সুমন আকন, জাজিরা উপজেলার যুবদলের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি রাশেদ খানম মেনন, সাবেক ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রিঙ্কু তালুকদার ও আফজাল খান। আমরা নিজেদেরকে অনেকটা আনন্দিত বোধ করছি। আগামী নির্বাচনকে সামনে রেখে যাতে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশে একটি সরকার গঠন করতে পারে। নুরুল হক নুরুর উপর হামলার প্রতিবাদ ও আওয়ামী ফ্যাসিবাদদের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধ দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের উপজেলার শফিপুর বাজার এলাকায় সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। গাজীপুর জেলা গণ অধিকারের পরিষদের সাবেক সভাপতি পাঠান আজহারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও পথসভায় বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, শ্রমিক অধিকারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আরিফ হোসেন, যুব অধিকারী পরিষদের মারুফ রানা, মমিন আকন্দ তন্ময়, শিপন হাওলাদার। বিচার সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বর্তমান সরকার বিচার শুরু করেছে। বিএনপি সরকারের আসলে বিচার প্রক্রিয়ার কাজ এবং সংস্কার দুটোই করবে। সোমবার রাজধানীর উত্তরা ৫১ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সকল মন্তব্য করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন। উত্তরা পশ্চিম থানার সাবেক সাংগঠনিক মোহাম্মদ কামাল পাশার সভাপতিত্বে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।